আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটির অনলাইন ক্লাসে স্বাগতম। ডিএনএর ইনফরমেশনকে কম্পিউটার সিস্টেমে ইন্টিগ্রেট করা অর্থাৎ বাইনারিতে কনভার্ট করার প্রসেসকে মূলত বায়োইনফরমেটিক্স বলা হয়। কিন্তু প্রসেসটা কেমনে হয় সেটার ব্যাপারে এক্সপ্লেইন করি নেই। অর্থাৎ কিভাবে ডিএনএর ইনফরমেশন গুলো বাইনারিতে এনকোড হয় সেটা বোঝানো হয়নি। তো সেটা বোঝানোর আজকে আমি একটু চেষ্টা করছি। লক্ষ্য করে যে আমরা অর্গানিজম কথাটা লিভিং অর্গানিজম লিভিং লিভিং অর্গানিজম কথাটা আমরা প্রায় সময় শুনে থাকি। তো এই যে লিভিং অর্গানিজমের বিষয়টুকু আছে, লিভিং অর্গানিজমের যে বিষয়টুকু আছে, অর্গানিজম মূলত হচ্ছে একাধিক অর্গানের সমষ্টি। অর্থাৎ কোন জীবের একাধিক অর্গান মিলে মূলত হচ্ছে অর্গানিজমটাকে তৈরি করে। তো আমরা যদি অর্গানিজমকে ব্রেক ডাউন করি তাহলে আমরা সেখান থেকে হচ্ছে অর্গান পাবো। ওকে, তো এই অর্গান কেমনে তৈরি হয়? অর্গান মূলত টিস্যুর সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ একাধিক টিস্যু মিলে একটা অর্গান তৈরি করে। তো টিস্যু অর্থাৎ অর্গানকে যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে টিস্যু পাবো। টিস্যু কিভাবে তৈরি হয়? একাধিক সেলের ইন্টারঅ্যাকশনে, মানে একাধিক সেল পরস্পরের সাথে সংযুক্ত হয়ে মূলত টিস্যু তৈরি করে। এখন সেলকে যদি আমরা ব্রেক ডাউন করি, সেলের মধ্যে আমরা হচ্ছে নিউক্লিয়াস পাবো। নিউক্লিয়াস পাবো। আর নিউক্লিয়াসকে যদি আমরা ব্রেক ডাউন করি, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোসোম। ওকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোসোম। আর এই ক্রোমোসোমের মধ্যে থাকে আমাদের ডিএনএ। মূলত এই ডিএনএ কে আমরা হচ্ছে জিন হিসাবে কনসিডারেশন করি। এই ডিএনএ কে মূলত আমরা হচ্ছে জিন হিসাবে কনসিডার করি। আর একাধিক জিন একাধিক জিনের সমষ্টিকে একাধিক জিনের সমষ্টিকে মূলত জিনোম বলা হয়। ওকে, একাধিক জিনের সমষ্টিকে আমরা মূলত জিনোম বলি। আর এই ডিএনএটাকে যখনই আমরা ব্রেক ডাউন করি তখন 4টা কেমিক্যাল বেস পাই আমরা। ডিএনএ কে যখন আমরা ব্রেক ডাউন করি 4টা কেমিক্যাল বেস পাই। একটা হচ্ছে অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। ওকে, তো এটা হচ্ছে 4টা আমাদের কেমিক্যাল বেস, ডিএনএ 4টা কেমিক্যাল বেস। 4টা কেমিক্যাল বেস। এই 4টা কেমিক্যাল বেসের প্রথম লেটার গুলোকে আমরা যদি নিয়ে নিই, প্রথম লেটার গুলোকে যদি আমরা এক্সট্রাক্ট করি বা এখান থেকে বিচ্ছিন্ন করি তাহলে আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি এ, অ্যাডেনিনের এ, সাইটোসিনের সি, গুয়ানিনের জি এবং থাইমিনের টি। মূলত এই 4টা কেমিক্যাল বেসই হলো আমাদের শরীরের মনে করেন যে যত ধরনের ফাংশন আছে সেই ফাংশন গুলোর নীতি নির্ধারণ করে। অর্থাৎ সেলের যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ একটা, এটাকে আমরা বলতে পারি যে ইনস্ট্রাকশন কোড এক কথায়। এই যে এখানে যে ডিএনএ তে যে আমরা অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন বলছি, এগুলোকে আমরা যে সংক্ষেপে লিখছি এসিজিটি, এদেরকে মূলত হচ্ছে কোড বলা হয়। এটাকে আমরা বলতে পারি জেনেটিক কোড। এই জেনেটিক কোডগুলো মূলত হিউম্যানের যত ধরনের ফাংশন আছে সকল ফাংশন গুলোকে কি করে? অ্যাক্টিভেট করে, অর্থাৎ সকল ফাংশন গুলোকে কন্ট্রোল করে। জেনেটিক কোড গুলো অর্থাৎ আপনি দেখবেন হয়তো কোথাও সি আছে, জি আছে, টি আছে, এ আছে, এভাবে করে থাকে। তো সায়েন্টিস্টরা এই যে এ সি জি টি, আমি জিন সিকোয়েন্সিং
এদেরকে বলা হয় জিন সিকোয়েন্সিং, ACGT। তো এদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়, ফার্স্টে A, তারপর C, তারপর G, তারপর T। তো এদেরকে সিকোয়েন্সিং ACGT ফরম্যাটে সাজানোর পর এদেরকে সাজানোর পর এদের একটা হচ্ছে ডেসিমাল সিকোয়েন্সিং করা হয়, অর্থাৎ এফ এর ডেসিমাল ভ্যালু 1 সেট করা হয়, সি এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 2 সেট করা হয়, সরি, এ এর ডেসিমাল ভ্যালু 0 সেট করা হয়, সি এর ডেসিমাল ভ্যালু 1 সেট করা হয়, জি এর ডেসিমাল ভ্যালু 2 এবং টি এর ডেসিমাল ভ্যালু 3 সেট করা হয়। কারণ এখানে যে মনে করেন যে জিন সিকোয়েন্সিং করা হচ্ছে, তো একাধিক জিনের সিকোয়েন্সিং কে আমরা জিনোম সিকোয়েন্সিং বলতে পারি। তো এই যে এখানে জিনগুলোকে কি করা হচ্ছে, সিকোয়েন্সিং করা হচ্ছে। সিকোয়েন্সিং সবসময় কাউন্টিং স্টার্ট হবে 0 থেকে। যারা চ্যাপ্টার 3 আমার কাছে করেছেন তারা অবশ্যই জানেন যে আমরা কাউন্টিং স্টার্ট করব 0 থেকে। তো ACGT এই জিনগুলোকে আমরা কি করছি, সিকোয়েন্স করছি। আর এদেরকে আমরা হচ্ছে কয়েকটা ডেসিমাল ভ্যালু সেট করে দিচ্ছি। এইটা মূলত করা হচ্ছে কোডিং সিস্টেমের জন্য। এটাকে আমরা বলতে পারি জেনেটিক কোডিং সিস্টেম। জেনেটিক কোডিং সিস্টেম, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যখন চ্যাপ্টার 3 করানোর সময় যে কম্পিউটার সিস্টেমে কম্পিউটার সিস্টেমে আমাদেরকে যদি কোনো কিছুকে বাইনারিতে কনভার্ট করতে হয়, ফার্স্ট অফ অল সেটাকে আমাদেরকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করে নিতে হবে। কারণ এখানে যে জেনেটিক কোডগুলোকে দেখছি কম্পিউটার সিস্টেমে, যেহেতু আমরা এগুলোকে ট্রান্সফরমেশন করব, তো এগুলোকে আমরা কি হিসেবে কনসিডার করছি, একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করছি। তো ক্যারেক্টার গুলোকে আমরা সরাসরি বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারবো না, কারণ কম্পিউটার বাইনারি নাম্বার তথা 0 আর 1 এর সমন্বয়ে কাজ করে। তাই আমরা এই ক্যারেক্টার গুলোকে ফার্স্ট অফ অল হচ্ছে ডেসিমাল ভ্যালু কিছু সেট করেছি, সেটা হচ্ছে অর্ডার অনুযায়ী, যে প্রথমটা 0, তারপরটা 1, তারপর 2, তারপরে 3। যেহেতু এখানে তিনটা আছে, চারটা হচ্ছে হলো গিয়ে আমাদের জেনেটিক কোড আছে। তো এই 0, 1, 2, 3 এগুলোকে যখন আমরা ডেসিমাল নাম্বারে জেনেটিক কোডিং সিস্টেমের থ্রুতে এগুলোকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে নিচ্ছি, দেন এই 0, 1, 2 কে আমরা যথাক্রমে বাইনারিতে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। ঠিক আছে, কারণ আমরা জানি যে ডেসিমাল আর বাইনারি কনভার্সন খুবই ইজি। যেমন 0 এর বাইনারি ভ্যালু 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর বাইনারি ভ্যালু 1, 0 এবং 3 এর হচ্ছে 1, 1। ওকে, তো যেহেতু প্রত্যেকটা ডিজিটকে রিপ্রেজেন্ট করতে আমাদের হচ্ছে, যেহেতু 3 নাম্বারের লিস্টে সবচেয়ে বড় ডিজিট, সেটাকে রিপ্রেজেন্ট করতে দুইটা বাইনারি ডিজিট প্রয়োজন। তাই আমাদের যতগুলো ডিজিট আছে সবগুলোকে আমরা হচ্ছে দুইটা ডিজিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তো এখানে 0 ছিল, এটার আগে একটা 0 অ্যাড করে নিলাম, এটার একটা 0 অ্যাড করে নিলাম। তাহলে আমরা যদি এখানে জিনিসটাকে সাইড বাই সাইড আমরা এস্টাবলিশ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের জেনেটিক কোড ACGT। তো জেনেটিক কোডগুলো যখন এক্সট্রাক্ট করা হয়, সেগুলো এভাবে করে ডেসিমাল নাম্বারে ফার্স্টে কনভার্ট হয়। ডেসিমাল নাম্বারে কনভার্ট হওয়ার পর সেটা সহজভাবে এভাবে বাইনারিতে কনভার্ট হয়। তেমনি এই বাইনারিতে কনভার্ট করার মাধ্যমে আমরা হচ্ছে জেনেটিক কোডকে আমরা কিসে কনভার্ট করতেছি, বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করতেছি। তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে কম্পিউটার সিস্টেমে কিভাবে আমাদের ডিএনএ ইনফরমেশন গুলোকে বাইনারিতে কনভার্ট করা হয়। আর এই সিনারিওর উপর বেস করেই মূলত হচ্ছে ডিএনএ কম্পিউটিংটা ডেভেলপ করা হয়েছে। তো বায়ো ইনফরমেটিক্সে গত ক্লাসগুলোতে আমি যেটা বলেছি, ডিএনএ ইনফরমেশন গুলোকে বাইনারিতে কনভার্ট করার প্রসেসকে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আসলে জেনেটিক কোডগুলো বাইনারিতে কনভার্ট হয়। তাহলে ইন এ নাটশেল যদি আমরা সামারাইজ করি, তাহলে কি দাঁড়াচ্ছে ঠিক এরকম, যে ডিএনএ এর ইনফরমেশন থেকে আমরা হচ্ছে জেনেটিক কোডগুলোকে বের করি, জেনেটিক কোডগুলোকে দেন কোডিং সিস্টেমের থ্রুতে
জেনেটিক কোডিং সিস্টেমের থ্রুতে জেনেটিক কোডিং সিস্টেমের থ্রুতে জেনেটিক কোডিং সিস্টেমের থ্রুতে আমরা বাইনারিতে এনকোড করি, দেন আমাদের ডাটাবেজে স্টোর করি। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব সহজেই আর এই টোটাল প্রসেসটাকে আমরা বলতে পারি কি বায়ো ইনফরমেটিক্স। ওকে, এই টোটাল প্রসেসটাকে আমরা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বলতে পারি। আর এই বায়ো ইনফরমেটিক্স এর যে সেকশনটা আছে, এই যে বায়ো ইনফরমেটিক্স এর যে সেকশনটা আছে, এটা মূলত সফটওয়্যার একটা মেথড, ইন্টারডিসিপ্লিনারি মেথড, প্লাস সফটওয়্যার টুলস। ওকে, ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড মানে হচ্ছে ইন্টারকানেক্টেড বা আন্তঃশাস্ত্রীয় বিভাগ, যেখানে হচ্ছে ম্যাথমেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স এবং সফটওয়্যার হলো গিয়ে ব্যবহার করা হয়। মানে এগুলোর উপর বেস করে মূলত সফটওয়্যার টুলস ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে এই ডিএনএ এর ইনফরমেশন গুলোকে বাইনারি ডাটাতে কি করা হয়, কনভার্ট করা হয়। ওকে, ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড হচ্ছে যেখানে ম্যাথমেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি এবং একই সাথে মনে করেন যে কম্পিউটার সায়েন্সকে ইন্টিগ্রেট করার মাধ্যমে একটা সফটওয়্যার টুলস তৈরি করা হয় বা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, যেটা ডিএনএর ইনফরমেশন গুলোকে বাইনারিতে কনভার্ট করে এবং সেগুলোকে অ্যানালাইসিস করে, সামারাইজ করে এবং সেই থেকে ডিসিশন মেকিং অ্যাবিলিটি কি করে, জেনারেট করে। তো এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ডিএনএ ইনফরমেশনকে জেনেটিক কোডে কনভার্ট করা হচ্ছে, জেনেটিক কোডিং সিস্টেমের মাধ্যমে বাইনারিতে এনকোড করা হচ্ছে, তারপর ডাটাবেজে স্টোর করা হচ্ছে। যে এর ডেসিমাল ভ্যালু 0, সি এর ডেসিমাল ভ্যালু 1, তারপর জি এর ডেসিমাল ভ্যালু 2 এবং টি এর ডেসিমাল ভ্যালু 3। এটা হচ্ছে জেনেটিক কোডিং সিস্টেম। আর বাইনারিতে এনকোড মানে কি, এই যে 0 এর বাইনারি ভ্যালু হচ্ছে 00, এখান থেকে আপনারা দেখেন 0 এর বাইনারি ভ্যালু 00, তারপর 1 এর বাইনারি ভ্যালু 01, 2 এর বাইনারি ভ্যালু 10, 3 এর বাইনারি ভ্যালু 11। তো এভাবে করেই মূলত হচ্ছে আমাদের জেনেটিক কোডিং সিস্টেমের থ্রুতে আমরা বাইনারি এনকোড করি এবং ডাটাবেজে স্টোর করি। এখন দেখেন, এই যে যেহেতু আমরা বাইনারিতে এনকোড করতে সক্ষম হয়েছি ডিএনএ এর ইনফরমেশনকে, তো একইভাবে আমরা যদি চাই যে ডাটাবেজে থাকা যত ইনফরমেশন আছে সেগুলোকে আমরা জেনেটিক কোডিং সিস্টেমে কনভার্ট করলাম এবং জেনেটিক কোডিং সিস্টেম থেকে জেনেটিক কোডে কনভার্ট করলাম এবং জেনেটিক কোড থেকে আমরা ডিএনএ তে ইনফরমেশন গুলোকে প্রিজার্ভ করলাম। তো এই যে কনসেপ্টটা, যেটাতে আমরা ডিএনএ থেকে বাইনারিতে যাচ্ছি, তেমনি রিভার্স যদি আমরা করি, বাইনারি থেকে আমরা ডিএনএ এর মধ্যে ডাটাগুলোকে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। তো এটাই মূলত হচ্ছে আমাদের ডিএনএ কম্পিউটিং এর এই রিভার্স প্রসেসটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই রিভার্স প্রসেসটা যে ব্লু কালার দিয়ে আমি যে ইন্ডিকেট করছি, এই রিভার্স প্রসেসটাই মূলত হচ্ছে আমাদের ডিএনএ কম্পিউটিং এর দিকে আমাদেরকে এক ধাপ কি করতেছে, এগিয়ে নিচ্ছে। তো এটা মূলত অলরেডি কাজ চলতেছে। মাইক্রোসফট এবং হচ্ছে একটা আমেরিকান মানে একটা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, আপনারা তো সবাই জানেন, মাইক্রোসফট, এবং তার সাথে একটা আমেরিকান ইউনিভার্সিটি মনে করেন যে কনজুগেটেড ভাবে, সমন্বিতভাবে তারা হচ্ছে এই ডিএনএ কম্পিউটিং নিয়ে রিসার্চ করতেছে। অলরেডি তারা এটাতে সফলতাও পাইছে। তো এটা অ্যাসাম্পশন করা হচ্ছে যে যদি ডিএনএ কম্পিউটিং এর দিকে আমরা মুভ করতে পারি,
ডিএনএ কম্পিউটিং। তো আমরা যদি ডিএনএ কম্পিউটিং এর দিকে মুভ করতে পারি তাহলে আমরা হচ্ছে একটা নিউ এরাতে মুভ করব। ওকে, কারণ হচ্ছে স্টোরেজ ডিভাইস, এটার লিমিটেশন হচ্ছে স্টোরেজ ডিভাইস যে কোনো সময় কি হইতে পারে, মনে করেন প্রবলেম হইতে পারে, স্টোরেজ ডিভাইসে বিভিন্ন ব্যাড সেক্টর দেখা দিতে পারে, এগুলো বিভিন্ন প্রবলেম কিন্তু হয়েই থাকে। তো সেই প্রবলেমগুলোকে রিকভার করার জন্যই মূলত এই ডিএনএ কম্পিউটিংটাকে ডেভেলপ করা হচ্ছে, যাতে আমরা ডাটাগুলোকে কোনো ধরনের টেনশন ছাড়াই আমরা যাতে লং টার্ম পর্যন্ত ডাটাগুলোকে স্টোর করতে পারি। যেমন আপনি একটা জিনিস দেখেন, পেন ড্রাইভে শর্টকাট ভাইরাস, এটা প্রায় সময় একটা কমন প্রবলেম, ঠিক আছে। তারপর আপনার মেমোরি কার্ড বা হার্ড ড্রাইভ ক্র্যাশ হওয়া, সেটা ব্যাড সেক্টর দেখা দেবে, এটা কমন একটা প্রবলেম। আর স্টোরেজ ডিভাইস, কত স্টোরেজ ডিভাইস আপনি ইউজ করবেন, তো এগুলো হিট কনজাম্পশনও যেমন বৃদ্ধি করে, কস্ট বৃদ্ধি করতেছে। তো সেই তুলনায় ডিএনএ কম্পিউটিংটা হচ্ছে খুবই মনে করেন যে খুবই কস্ট এফিশিয়েন্ট। কেমনে কস্ট এফিশিয়েন্ট এভাবে বলি যে ডিএনএ হিউজ অ্যামাউন্টের ডাটা কি করতে পারে, স্টোর করতে পারে। ডিএনএ হিউজ অ্যামাউন্টের ডাটা স্টোর করতে পারে। এটার ক্যাপাসিটিটাকে এভাবে চিন্তা করা হচ্ছে যে টোটাল লাইক হচ্ছে হলো গিয়ে সারা পৃথিবীর ইন্টারনেটে যত ইনফরমেশন আছে সেটা হচ্ছে একটা জুতার বক্সে যে পরিমাণ ডিএনএ থাকবে সেই ডিএনএ এর মধ্যে মনে করেন স্টোর করা যাবে। তাহলে আপনারা চিন্তা করেন যে ডিএনএ কি পরিমাণ ডাটাকে কি করতে পারতেছে, প্রিজার্ভ করতে পারতেছে। তো সেই মনে করেন সেই জিনিসটাকে ভিজুয়ালাইজেশন করানোর জন্য আপনাদের আমি একটা ডকুমেন্টেশন দেখাচ্ছি টেডের, তাহলে আপনারা বিষয়টাকে বুঝতে পারবেন। দেখেন টেডের আমি একটা ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাচ্ছি। Let's say there's a disaster that sends humanity back to the Stone Age. Can our knowledge and history survive? The printed page will decompose, hard drive storage will deteriorate, even stones will eventually crumble. But we might have something inside us that can outlast these physical limitations: deoxyribonucleic acid. DNA already stores our biological information. From eye color to skin tone, it programs our entire bodies. DNA is made of 4 organic bases: adenine, guanine, cytosine, and thymine, or A, G, C, and T. The specific sequence of these bases into groups of 3, known as codons, gives our cells instructions to make each of the proteins in our bodies. But this code can be used for other things too, like secret messages. In 1999, scientists in New York created an alphabet in which each of the 64 possible DNA codons substituted for a specific letter, number, or grammar symbol. They spliced a 22-character message into a long strand of DNA and surrounded it with specific genetic markers. They then hid the DNA over a period in a typewritten letter with only a small smudge to give the location. এখান থেকে একটা জিনিস দেখেন, এই ডটটার মধ্যেই সকল ইনফরমেশন গুলোকে কি করা হয়েছে, রাখা হয়েছে। Away. They mailed the letter back to themselves. এটা অলরেডি কিন্তু সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশন হয়েছে এই প্রসেসটা। Then they examined the letter, looking for the DNA strand. Once the DNA strand was located, they found the genetic markers. Then they sequenced the DNA and successfully decoded the message. It soon became obvious that DNA cryptography could code for much more than simple text. By translating the ones and zeros of binary code into DNA codons, digital data could be programmed into synthetic DNA, then decoded back into its original form. In 2012, UK scientists encoded 739 kilobytes of computer files into DNA strands, including all 154 Shakespeare sonnets, and an excerpt from Martin Luther King's I Have a Dream speech. And 4 years later, researchers at Microsoft and the University of Washington broke that record. They used binary coding to capture a whopping 200 megabytes of data, including the Universal Declaration of Human Rights and a high-def OK Go music video, all in strings of DNA. As far as storage capacity goes, DNA stands out because of the surprising amount of information it can hold in so little space. The current theoretical limit of DNA's storage capacity is so high that you could fit 100 million HD movies on a pencil eraser.
It's even conceivable that one day we could fit all of the information currently on the internet into the space of a shoebox. Also, computers and the magnetic tape and disks that their information is stored on only last for a few decades at most before degrading and becoming unreliable. Meanwhile, DNA has a half-life of 500 years, meaning that's how long it takes for half of its bonds to break. And if left in a cold and dark environment, DNA could potentially last for hundreds of thousands of years. And if that isn't long enough, scientists experimented with having synthetic DNA auto-reproduce. After creating their own strands of DNA that spelled out the lyrics to the children's song It's a Small World, they placed them into the genome of a microbe nicknamed Conan the bacterium. Conan belongs to a species which can survive in a vacuum or without water for 6 years, or come out unscathed after being exposed to a dose of radiation 1,000 times that which would kill a human. According to the experiment, the bacterium was able to reproduce at least 100 generations without data loss. Theoretically, if the organism had redundant copies of the information that could be used to automatically correct mistakes, the information could stay preserved even longer. So one day, you might be able to create a living, growing knowledge archive in your own backyard. And its seeds might carry your family's history, a detailed breakdown of the world's political upheavals, or the sum of humanity's knowledge into forests and across continents, perhaps even into the far reaches of space. Though we might one day disappear, perhaps our legacy can still live on, if anyone would think to find it. Did you enjoy this lesson? If so, please consider supporting our nonprofit mission by visiting patreon.com/TED. I hope আপনারা বিষয়টুকু বুঝতে পেরেছেন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে কিভাবে আসছে, আপনারা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে মূলত এই জিনগুলোর মডিফিকেশনকে বোঝায়। এগুলো হচ্ছে আমরা এক কথায় ডিএনএ কে বুঝি। তো ডিএনএ এর সহজ কথায় ডিএনএ এর মডিফিকেশনকে, ডিএনএ কে আমরা যেহেতু জিন বলি, একাধিক জিনের সমষ্টিকে জিনোম বলা হয়, তো এই জিনের মডিফিকেশনকে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। দ্যাট মিনস বায়োইনফরমেটিক্স এর একটা শাখা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই শাখাতে মূলত ডিএনএ এর ইনফরমেশন গুলোকে মডিফাই করার প্রসেসটাকে বোঝায়। ওকে, ডিএনএ এর ইনফরমেশন গুলোকে প্রসেস করার সিস্টেমকে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মনে করেন কনসেপ্টটা কোথা থেকে আসে? তো জ্যাক উইলিয়ামসন, আমরা এখন স্টার্ট করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা মূলত হচ্ছে জ্যাক উইলিয়ামসন তার ড্রাগনস আইল্যান্ডে একটা নোভেল, সেই নোভেলে সর্বপ্রথম উপস্থাপন করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ডিএনএ এর মডিফিকেশনকে এক কথায় বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এই যে মডিফিকেশনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি, অ্যাকচুয়ালি এই জেনেটিক্যালি মডিফাইড যে আমরা অর্গানিজম গুলোকে পাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেই অর্গানিজম গুলো পাই, যেখানে আমাদের নতুন নতুন ফিচার অ্যাড করা থাকে, তাদেরকে এক কথায় বলা হয় জিএমও। ওকে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি modified
organism. ওকে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও। তো এই জিএমও গুলোতে নতুন নতুন ফিচার থাকে, যেটা হচ্ছে নতুন পসিবিলিটিস বা হচ্ছে নতুন ফিচার হচ্ছে সংমিশ্রণ ঘটায়। ঠিক আছে? তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফাদার বলা হয় বার্কে। পল বার্ককে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফাদার বলা হয়। এখন পল বার্গ সর্বপ্রথম তিনি হচ্ছেন বানরের ভাইরাস SB40 প্লাস হচ্ছে ল্যামডা ভাইরাসকে সংযুক্ত করে, অর্থাৎ SB40 বানরের ভাইরাস এবং ল্যামডা ভাইরাস এদের কে জেনেটিক্যালি মডিফাইড করে পৃথিবীর প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেন। রিকম্বিনেন্ট ডিএনএ, যেটাকে সংক্ষেপে বলা হয় আরডিএনএ। ওকে, আরডিএনএ বলা হয়। তো এই জন্যই তাকে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। তো লাইক হচ্ছে এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কোথায় ইউজ করি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা ইম্পর্টেন্ট ড্রাগ, লাইফ সেভিং ড্রাগ হচ্ছে ইনসুলিন তৈরি করি। ওকে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়াকে মডিফাই করে জেনেটিক্যালি মডিফাই করে সোমাটোস্ট্যানিন নামক হিউম্যান ইনসুলিন তৈরি করা হয়। ওকে, তো এটা সর্বপ্রথম তৈরি করে হার্ভার্ড বোয়ার এবং রবার্ট সোয়ানসন। হার্ভার্ড বোয়ার, রবার্ট সোয়ানসন, তারা এই মনে করেন প্রথম হিউম্যান ইনসুলিন তৈরি করেন। তাদের একটা কোম্পানি আছে জেনটেক। তারা ইকোলাই ব্যাকটেরিয়াকে মডিফাই করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে তারা হচ্ছে সোমাটোস্ট্যাটিন নামক হিউম্যান ইনসুলিন তৈরি করেন। সোমাটোস্ট্যানিন হিউম্যান ইনসুলিন। পৃথিবীর প্রথম ট্রান্সজেনিক প্রাণী হচ্ছে একটা ইঁদুর। আর এই ট্রান্সজেনিক প্রাণীটার যে জেনেটিক্যালি মডিফিকেশন করছে তার নাম হচ্ছে রুডলফ জাইনিচ। তিনি এটা হচ্ছে তৈরি করছেন, মানে তিনি জেনেটিক্যালি মডিফিকেশন করছেন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বিষয়টুকু আর একটু ইজি হবে। যেমন আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম।
আর এটা কিন্তু আর্টিফিশিয়ালি, এই ডিএনএ মডিফিকেশনটা কিন্তু আর্টিফিশিয়ালি করা হয়, কৃত্রিম ভাবে করা হয়, যাতে আমরা বেটার সলিউশন পাইতে পারি, বেটার বেটার অ্যাডভান্টেজ পাইতে পারি। তো কিভাবে হয় সেটার হোল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ডিএনএ এর যে হেলিক্স গুলো থাকে। তো এটা মূলত হচ্ছে আমাদের এক একটা জিন, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ইনফরমেশনকে ক্যারি করে। তো এখানে একটা হচ্ছে ডোনার, ধরেন এটা হচ্ছে ডোনার আর এটা হচ্ছে রেসিপিয়েন্ট। তো এখান থেকে মনে করেন যে রেস্ট্রিকশন এনজাইমের থ্রুতে একটা স্পেশাল এনজাইম, তো এখানে একটু রোবটের স্টাইলে দেখানো হচ্ছে। তো একটা স্পেশাল এনজাইম, রেস্ট্রিকশন এনজাইমের থ্রুতে এই পার্টিকুলার মানে নির্দিষ্ট কোনো অংশ একটা হচ্ছে ডিএনএ থেকে কাট করে অন্য একটা ডিএনএ নির্দিষ্ট অংশে কি করা হয়, রিপ্লেস করা হয়। এবং যেই ডিএনএ তে এটা রিপ্লেস করে কানেক্ট করা হবে, সেটাকে মূলত বলা হবে জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক। ওকে, ট্রান্সজেনিক মানে হচ্ছে যে আমরা জেনেটিক ইনফরমেশনকে ট্রান্সমিশন করতেছি, দ্যাটস ওয়াই ট্রান্সজেনিক। ওকে, এখানে দেখেন যে আমরা এখানে কর্ন দেখতে পাইছি, মানে ভুট্টা। তো এখানে দুই ধরনের কালারের আমরা সংমিশ্রণ দেখতে পাই, যেমন আমরা ইয়েলো কালারের ভুট্টা দেখতে পাই, লাল কালারের ভুট্টা দেখতে পাই। তো এগুলো পসিবল হয়েছে জেনেটিক মডিফিকেশনের কারণে। আর এই জেনেটিক্যালি মনে করেন মডিফিকেশনটা অনেক আগে থেকে চলে আসছে, আমরা উদ্ভিদকে করতেছি, তারপর আমরা প্রাণীকে করতেছি। প্রাণীর জেনেটিক্যালি মডিফিকেশন আমরা করতেছি, যেটা আমরা আজকের এই ক্লাসটাতে লেটার অন দেখবো। আর বর্তমানে আমাদের তথ্য প্রযুক্তি এত মনে করেন অ্যাডভান্স হয়েছে, তো আমরা এই জেনেটিক মডিফিকেশন অর্থাৎ বায়োটেকনোলজিকে আমরা আরো এক ধাপ আগে, মনে করেন এক ধাপ এটাকে সামনে নিয়ে গেছি। যার কারণে আমাদের এই জেনেটিক মডিফিকেশন বা হচ্ছে বায়োটেকনোলজির ফিল্ড তথা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা অনেক বেশি ফ্লারিশ করছে, অনেক বেশি হলো পরিব্যাপ্তি হয়েছে। আমরা ফার্ম অ্যানিমেলস, ক্রপস, সয়েল, ব্যাকটেরিয়া, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে লাইক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছি। আমরা কি জানি, আমরা কি জানি হচ্ছে যে কটন যে আছে সেটা থেকে, তুলা থেকে সুতা হয় এবং সেটা থেকে আমাদের ফ্যাব্রিক্স বা টি শার্ট তৈরি করা হয়। কিন্তু এই কটন গুলোর মধ্যে মানে যে টি শার্ট গুলো তৈরি হয়, আমরা অনেক জায়গায় গেলে দেখি যে পোকামাকড় এসে আমাদের জামা কাপড়ে বসে। তো এই কটন গুলোকে মডিফাইড করে মূলত এমন কটন তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে যেটা জামা বা হচ্ছে কাপড় চোপড় তৈরি করা হবে, ক্লথ তৈরি করা হবে, যেটা পেস্ট বা পোকামাকড়কে রেজিস্ট করবে। অর্থাৎ এখানে পোকামাকড় এই আহ, মনে করেন কাপড়গুলোতে কখনো বসবে না। ওকে, তো ব্যাকটেরিয়াকে মডিফাইড করে আমরা কি বানাই, ইনসুলিন। তারপর এখানে জিএম ক্রপস মানে জেনেটিক্যালি মডিফাইড যে আমাদের শস্য আছে, যেমন বিটা ক্যারোটিন যুক্ত গোল্ডেন রাইস। আমরা যে গোল্ডেন রাইস দেখি, সোনালী রাইস, এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে এই যে গোল্ডেন রাইসটা তৈরি করা হয়, সেখানে বিটা ক্যারোটিন থাকে, যেটা হচ্ছে ব্লাইন্ডনেস থেকে মানুষকে রক্ষা করে। হ্যাঁ, স্পাইডার গোটস এর কথা অনেকে মনে করেন তা গ্লো ইন দ্য ডার্ক মাইস, মানে হচ্ছে যে উজ্জ্বল মাইস তৈরি করা। স্পাইডার গোটস আসলে এটা এরকম না যে গোটস স্পাইডারের মতো হবে, এরকম কিছু না। এটার প্রসেসটা হচ্ছে, এটাতে হচ্ছে স্পাইডার থেকে, স্পাইডার যে বাসা বানানোর জন্য যে ঘরগুলো তৈরি করে সেটাকে মূলত স্পাইডার সিল্ক বলে। তো এই স্পাইডার সিল্ক একটা হচ্ছে উন্নত ধরনের মনে করেন ফ্যাব্রিক্স, লাইক কটন থেকে যে আমরা সুতা পাই, তেমনি একটা স্পাইডার সিল্ক হচ্ছে একটা সুতা, যেটার মনে করেন যে স্ট্রেংথ বা এটার যে মনে করেন আমি কিভাবে বলবো, এটার স্ট্রেংথের কথাই বলি, এটার স্ট্রেংথটা মোটামুটি স্টিলের থেকেও বেশি।
মানে আর এটার ওয়েটটা অনেক লাইট। তো সারা পৃথিবীকে যদি আমি স্পাইডার সিল্ক দিয়ে রাউন্ড করি, সেটা কয়েক মাত্র মানে যেটা রাউন্ড করি, তো সেখানে তো অনেক স্পাইডার সিল্ক ইউজ করতেছি। তো সেগুলোকে যদি মেজার করা হয়, সেটা নিয়ারলি কয়েক গ্রামের মতো হবে, এর বেশি হবে না। তো স্পাইডার সিল্ক, তখন আপনি বলবেন তাহলে স্যার কি স্যার এই যে গোটের কথা বলতেছেন সেটা কি এই স্পাইডার ম্যানের মতো, লাইক এই স্পাইডার ম্যানের মতো? স্পাইডারম্যানের মতো এভাবে করে কি স্যার তাহলে জাল নিক্ষেপ করে? না, এরকম কিন্তু কিছু না। এটাতে হচ্ছে জেনেটিক্যালি এটাকে মডিফাই করা হয়েছে। তো এটার থেকে যে দুধটা পাওয়া যায়, সেই মানে গোট থেকে যে দুধটা পাওয়া যায়, তো সেই দুধটার থেকেই মূলত স্পাইডার সিল্ক প্রডিউস হয়, যেটা থেকে আর্মার, তারপর মেডিকেল ইনস্ট্রুমেন্ট, এগুলো ডেভেলপ করা হয়। তারপর হচ্ছে মনে করেন যে স্ট্রং জুতা তৈরি করা হয়। কারণ আমি আগেই বলছি স্পাইডার সিল্ক হচ্ছে মোটামুটি স্টিলের থেকে অনেক বেশি স্ট্রং। তো দেখেন এটার প্রসেসটা। তো এই প্রসেসগুলোর মাধ্যমে জেনেটিক মডিফিকেশন হয়, লাইক হচ্ছে জিনোমকে ব্যাকটেরিয়াতে মডিফাই মানে মডিফিকেশনটা, যেটা নিউ ডিএনএ ইনটু এ জিনোম ইউজিং মডিফাইড ব্যাকটেরিয়া। মূলত এতগুলো রিজন থাকলেই সবচেয়ে বেশি ইউজ করা হয় যে যেটা হলো গিয়ে ব্যাকটেরিয়ার জিনোমকে মডিফাইড করেই মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো কমপ্লিট করা হয়। আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা সেল। এটার ভিতর মনে করেন অনেকগুলো ডিএনএ থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই অংশগুলো, যেগুলো হচ্ছে প্লাসমিড, যেগুলো হচ্ছে আমাদের জেনেটিক মডিফিকেশনে কাজ করে। আর প্লাসমিড গুলো আপনারা দেখতেই পাইতেছেন। তো প্লাসমিড গুলো হিউম্যান ইনসুলিন জিন তৈরি করে। যেমন হিউম্যান সেল থেকে জিন গুলোকে কাট করা হয়েছে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া সেল থেকে প্লাসমিড নেওয়া হয়েছে। তো হিউম্যান জিনের স্পেসিফিক পার্টটাকে কাট করা হয়েছে, যেটা প্লাসমিডের সাথে কানেক্ট হলে কি তৈরি করবে? ইনসুলিন তৈরি করবে। তো এই যে কাট করা হচ্ছে, এটার জন্য একটা মনে করেন রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হচ্ছে, যেটার মাধ্যমে এটা কাট করা হবে। এবং কাট করার পর এই কাট করা অংশতে কিছু স্টিকি অংশ তৈরি হবে, যেটা একটু মনে করেন আঠালো অংশ তৈরি হবে, যেটাকে লাইগেজের মাধ্যমে জয়েন করা হবে। ওকে, এই যে কাট করা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের থ্রুতে কাট করা হচ্ছে। দেন এখন দেখেন এটার এজ আর এটার এজ এমন ভাবে সেট করা যে এটা একটা আরেকটার সাথে কি করবে, কানেক্ট হবে। এবং এটা লাইগেজ এনজাইমের থ্রুতে, লাইগেজ এনজাইমটা একটা গ্লুর মতো কাজ করে, আর রেস্ট্রিকশন এনজাইমটা যেটা দিয়ে কাটা হয়েছে একটা কাঁচির মতো কাজ করে। তো এদেরকে অ্যাড করে দেওয়া হচ্ছে এবং ব্যাকটেরিয়া সেলের মধ্যে এটাকে কি করা হচ্ছে, সেন্ড করে দেওয়া হচ্ছে। আর ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি মনে করেন রিপ্রোডিউস হতে পারে। তো মনে করেন অলমোস্ট 30 মিনিটে এটা আহ, দ্বিগুণ 4 গুণ এভাবে করে মানে প্রতি 30 মিনিট পর পর এটার সংখ্যা বৃদ্ধি হইতে থাকে। আর কয়েক ঘন্টার পর মিলিয়ন অফ ব্যাকটেরিয়া তৈরি হয়। তারপরে মনে করেন ওই যে ইনসুলিনটা তৈরি হয়েছে এটাকে পিউরিফাই করা হয়, বোতলের মধ্যে সংরক্ষণ করা হয় এবং বাজারজাত করা হয়। ওকে, তো স্পাইডার গোটের কথা ভাবছেন, আসলে এরকম কিন্তু কিছু না। এটাকে জেনেটিক্যালি কি করা হয়, মডিফাই করা হয়। এটা হচ্ছে লাইক নর্মাল যে ফিমেল গোট যেটা আছে, সেটা হচ্ছে যে দুধটা দেয়, এই যে দেখেন মডিফিকেশন করছে। যে দুধটা দেওয়া হয় সেটাকে মডিফাই করলে, ফিল্টার করলে স্পাইডার সিল্ক পাওয়া যায়। স্পাইডার সিল্ক অনেক স্ট্রং, ইকুয়াল স্ট্রেংথ অফ স্টিল, স্টিলের সমপরিমাণ মনে করেন স্ট্রং হয়।
কিছুক্ষণ আগে বলছি যে পুরো পৃথিবীকে যদি রোটেশন করা হয় নিয়ারলি 500 গ্রামস হবে। বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে স্পাইডার সিল্ক ব্যবহার করি মেডিকেল সায়েন্সে, তারপর আর্মরের ক্ষেত্রে এগুলো হচ্ছে বডি আর্মার, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় মেডিকেল সায়েন্সে আমরা হচ্ছে এই স্পাইডার সিল্কটাকে কি করি, ব্যবহার করি। হ্যাঁ, এখন সায়েন্টিস্টরা এই যে বলতেছেন এই গ্লো গুলো কেন করা হয়, যাতে মনে করেন যে ভাইরাস গুলোকে আইডেন্টিফাই করতে পারে, সেটার জন্য এই মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে মেডিকেল রিসার্চের জন্য। ওকে, মেডিকেল রিসার্চে যাতে ডার্কের মধ্যে আমরা হচ্ছে ইয়েকে দেখতে পাই, তো সায়েন্টিস্টরা যেটা করতেছে যে মেডিকেল রিসার্চের জন্য তারা জেনেটিক্যালি মডিফাই করতেছে এবং এমন অর্গানিজম তৈরি করতেছে যেটা হচ্ছে অন্ধকারে কি করে, গ্লো করে। তো এই টেকনিকটা মূলত হচ্ছে ভাইরাসের সেলগুলোকে যাতে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায়, যাতে তাদের কিউর বের করা যায় এবং সেগুলোকে নিউট্রিলাইজ করা যায়, যে গ্লো করা, ঠিক আছে। তো যাতে গ্লো যখন করবে তখন ওই ভাইরাসগুলোকে যাতে অন্যান্য সেল থেকে মনে করেন আলাদা করা যায়, সেজন্য জেনেটিক্যালি মডিফাইড তারা হচ্ছে কিছু জিন তৈরি করতেছে, যেগুলো হচ্ছে ভাইরাসের সাথে ইন্টিগ্রেট হওয়ার পর ভাইরাস সেলগুলোকে কি করে, ভাইরাস সেলগুলোকে গ্লো করে, যাতে অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে তাদেরকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায় এবং আমরা সেই ভাইরাস বা মনে করেন যে সেই ভাইরাসের কারণে যে ডিজিজ গুলো হয় সেগুলো নিয়ে আমরা যাতে কি করতে পারি, সায়েন্টিস্টরা যাতে রিসার্চ করতে পারে, সেটার জন্য এই মডিফিকেশনটা করা হয়। এই সকল এই গ্লো যে কথা বলছি, যে মাউসের কথা বলছি, তারপর যে ফিশের কথা বলছি, গ্লোয়িং মাউস, এগুলোর যে একটা এক্সপেরিমেন্ট ছিল জেনেটিক্যালি মডিফাই করা, এটার উদ্দেশ্য ছিল যাতে ক্যান্সার সেলগুলোকে আইডেন্টিফাই করা যায়। তারপর পার্কিনসন, এটা হচ্ছে বৃদ্ধ হওয়ার কারণে এই প্রবলেমটা হয়, মানে বয়সজনিত একটা কারণ। তারপর হচ্ছে স্পাইনাল কর্ডের ইনজুরি, এগুলোর কারণেই মূলত হচ্ছে ইয়ে ব্যবহার করা হয়, কি বলেন, লাইক হচ্ছে জেনেটিক্যালি মডিফাই করা হয় যাতে এগুলোর সেলগুলোকে ফাইন্ড আউট করা যায়। এবং এই যে দেখেন গ্লো হওয়ার কারণে এখানে স্পেসিফিক পার্ট গুলোতে এইচআইভি ভাইরাস গুলোকে নিয়ে কি করা হচ্ছে স্যার, কাজ করা হচ্ছে। তো এভাবে করে সায়েন্টিস্টরা রিসার্চ করার মাধ্যমে নতুন নতুন ডিজিজের জন্য কিউর তারা ডেভেলপ করতে সক্ষম হয়েছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন ইম্পর্টেন্ট নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে এই যে মেডিকেল মনে করেন যে টেপ গুলো দেখতে পাচ্ছেন, এই যে এই টেপ গুলো, মেডিকেল টেপ গুলো মূলত স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করা। তারপর বডি আর্মার, যে আর্মিরা যে বডি আর্মার ইউজ করে, ইউএস আর্মিরা যেটা ইউজ করে, এই আর্মরের যে ড্রেস গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করা স্ট্রেংথের কারণে। Okay? তারপর এই যে ভায়োলিন, এই ভায়োলিনটাও কিন্তু আমাদের স্পাইডার সিল্ক দিয়ে তৈরি করা। তো এই ছিল আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্ট। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।